দেশ জুড়ে এখন উচ্ছেদ চলছে। আপনি দিল্লির দিকে তাকান, আসামের দিকে তাকান, পশ্চিমবঙ্গের দিকে তাকান, বিহারে চলে যান, উত্তরপ্রদেশ চলে যান, মহারাষ্ট্র চলে যান, তেলেঙ্গানা চলে যান, হায়দ্রাবাদ চলে যান, যে কোনো রাজ্যে চলে যান ভারতবর্ষের, উচ্ছেদ চলছে। কিছু কিছু রাজ্যে তো বেছে বেছে মুসলমানদের উচ্ছেদটা বেশি করছে। সেই রাজ্যে কোন সরকার এটা আপনারা একটু বুঝে নিন। বেছে বেছে মুসলমানদের উচ্ছেদ বেশি করছে, তার কারণ হচ্ছে হিন্দুরা মনে করবে যে বাহ, এ তো মুসলমানদের রোহিঙ্গাদের সব উচ্ছেদ করা হচ্ছে, তো আমরা তো সেফ, আমাদের কোনো সমস্যা নেই। তো এইভাবে একটা সেকশন, ওয়ান সেকশন অফ দ্য পিপল উইল বি কাম অ্যান্ড কোয়াইট। একটা সেকশন সমাজের চুপ করে থাকবে। এই জন্য চুপ করে থাকবে কারণ মুসলমানদের উপরে উচ্ছেদ অভিযান চলছে। কিন্তু এটা হচ্ছে ওই ব্রিটিশের কায়দায় ডিভাইড অ্যান্ড রুল। প্রথমে আমি তোমার উপরে হাতুড়ি চালাবো, অন্যদের বলবো না না তোমাদের কিছু হবে না, তোমরা আমাদের লোক, তোমরা আমাদের লোক, কিছু হবে না। আর অন্য একটা সম্প্রদায়ের উপরে হাতুড়ি চালানো হবে শুরুতে। আপনি চুপ থাকলেন, বাবা হাততালি দিলেন, হাততালি দিলেন, কিছু ধ্বনি দিলেন, ভগবানের ধ্বনি, জয় 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 জয়, যে আমার তো কিছু হবে না, কারণ তাদের উপরে হচ্ছে, তাই তো? তাদের উপরে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন তাদের কাজ শেষ, তখন বাঁচলো কে? বাঁচলো কারা? আপনি। আপনি বাঁচলেন। এবার হাতুড়ি মানে বুলডোজার কার বাড়ির সামনে যাবে? বলুন বলুন, কমেন্ট করুন। নেক্সট যে বুলডোজারটা যাবে কার বাড়ির সামনে যাবে? আপনার। কারণ আর তো কেউ নেই। যারা আপনার শত্রু ছিল, আপনাকে বোঝানো হয়েছিল তারা রোহিঙ্গিয়া, বাংলাদেশি, ছাগলের দাড়ি বোঝানো হয়েছিল। আর আপনার এই দাড়ি দেখলেই, টুপি দেখলেই কুরকুর 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 করতো, আপনার মাথার থেকে পা পর্যন্ত কুরকুর কুরকুর করতো। আর যখন সেই বুলডোজারটি এই টাপি দাড়ি ওদের ঘরের উপর দিয়ে গেছে, তাদের কান্না, আর্তনাদ, বুক ফাটা আর্তনাদ, সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের কষ্টের সঞ্চয় বেরিয়ে যাচ্ছে চোখের সামনে। হ্যাঁ, কারোর হার্ট অ্যাটাক হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, তখন আপনি হাসছিলেন, দাড়ি দাড়ি দাড়ি। পরবর্তী বুলডোজারের গন্তব্যস্থল আপনার বাড়ি। এখন দাড়ি, ওহে ভারতবাসী, এখন দাড়ি, এরপর বুলডোজারের গন্তব্যস্থল আপনার বাড়ি। দাড়ির পরে বাড়ি আপনার। এবার আসি আইনের কথায়। আইনের কথায় সরকার কি পারে আপনার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে? সরকার কি পারে আপনার মন্দির, মসজিদ, গুরুদ্বারা, সরকার কি পারে আপনার মন্দির, মসজিদ, গুরুদ্বারা এই সমস্ত কিছু ধ্বংস করে দিতে? পারে কি? আইন কি বলছে? অনেক পণ্ডিতদের আমি দেখছি, হাসান আলী মল্লিক, এনআরসিতে কাদের সমস্যা, ভারতীয়দের না বাঙালিদের? আপনার অবদান কি এনআরসি নিয়ে? আমার কোনো অবদান নেই। আমি কি বলেছি আমার কোনো অবদান আছে? আজব তো। তুমি কোথা থেকে এসছো ভাই? আমি তো কোনো কিছু করিনি এই বিষয়ে। না জেনে ফালতু এসে এখানে আমাকে পোক আপ করছো। তো আমাকে যদি চিনে আসো তাহলে অন্য প্রশ্ন করো, আর যদি না চিনে আসো তাহলে ভাই আমি এনআরসি নিয়ে কিছু করিনি, বাঙালিদের স্বার্থে কিছু করিনি, বাঙালিদের জন্য কোনোদিন কিছু কথা বলিনি। আমার এখন একটাই মিশন, অবৈধ বাংলাদেশি খেদাও।
এই সমস্ত ভারতবর্ষের মাটি থেকে অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ এবং তাদেরকে বের করে দিতে হবে। বোঝা গেল? আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, বৌদ্ধ হন, আমার কিছু যায় আসে না। ঠিক আছে? জীবনের 23 থেকে 25 বছর এগুলো নিয়ে কথা বলেছি, কি বলেছি আমি ভুলে গেছি ভাই। আমি কিছু করিনি, আমি কিছু বলিনি, আমি কিছু জানি না ভাই। আর পরিষ্কার আমি এতটুকু জানি, আমি ভারতের বাঙালি। আমি এতটুকু জানি আমার কাছে সমস্ত রকমের ডকুমেন্ট আছে। আমি জানি আমার পূর্বপুরুষরা, আমার বাপ দাদা ঠাকুরদা, তার বাপ এই দেশের মাটিতে জন্মেছে। মানে অবিভক্ত বাংলার বাংলাদেশে, মানে অবিভক্ত বাংলা, অবিভক্ত ভারতের আজকের বাংলাদেশ, যেটা অবিভক্ত ভারতের অংশ ছিল, অবিভক্ত বাংলার অংশ ছিল, সেখানে জন্মাইনি আমরা। পরিষ্কার বাংলা কথা, তার সমস্ত কিছু আমাদের কাছে আছে। তো আমাদের সমস্যা নেই, আমাদের কেউ কিছু করতে পারবে না। এটা নিয়ে হাসান আলী মল্লিক তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, এটা নিয়ে আপনি আমাকে নিয়ে ভাববেন না, আপনি আপনাকে নিয়ে ভাবুন, আপনি ভারতবাসীদের নিয়ে ভাবুন। এই তো ভারতবাসীর সমস্যা বলছেন, আপনি কি বলছেন আমি জানি না। তো আপনি এগুলো নিয়ে, আপনি পণ্ডিত মানুষ, আমি বুঝে গেছি। আমার এই সমস্ত নিয়ে কোনো ধরনের জ্ঞান নেই ভাই। আমি এনআরসির এন জানি না ভাই, আমাকে মাফ করো। তুমি পণ্ডিত, তুমি আমার থেকে তো 1000 গুণ বেশি জানো, তুমি অন্যান্যদের অনেকের কাছ থেকে 10,000 50,000 গুণ বেশি জানো। আমি আসছি আসল কথা, আমি এনআরসির প্রশ্নে আসিনি আজকে। এনআরসি নিয়ে আমার অনেক কথা আছে। তুমি যদি না জানো আমাকে, তুমি আমার সেই বক্তব্যগুলো শোনোনি, তাহলে আমি ফালতু এখানে আমি তোমার সঙ্গে কথা বলছি আননেসেসারি। আমার কাছে টাইম নেই ভাই তোমাদের মতো লোকেদের সাথে কথা বলার। ঠিক আছে, এবার আসি আমি আসল যে প্রশ্নটা এসেছিলাম। এই যে সরকার উচ্ছেদ করছে, আমার আজকের বিষয় এই মুহূর্তের টপিক ছিল উচ্ছেদ। এই যে সরকার উচ্ছেদ করছে, লাগাতার একের পর এক বাড়ি ঘর ভাঙছে, উচ্ছেদ করছে, এবং একটাই প্রশ্ন করছে, সরকারি জমি, সরকারি জমি, সরকারের জমিতে আপনি কি করে বসে গেলেন? আর আপনারা হাততালি দিয়ে দিয়ে বলছেন, আপনারা হাততালি দিয়ে দিয়ে বলছেন যে না, এটা সরকারি জমি না, এটা সরকারি, এটা ব্যক্তিগত জমি না, এটা সরকারি জমি। তো সরকারি জমিতে আপনি বসতে পারেন না। আপনাদের সকলের কাছে আমার একটা প্রথম প্রশ্ন, সরকার মানে কি? সরকারের মালিক কে? বলুন, কমেন্ট করুন। আরে হাসান আলী মল্লিক, আমাকে এই জ্ঞান দিও না তো। এগুলো জ্ঞান এতটুকু আছে, তোমার এতটুকু আছে জ্ঞান, আমার এতটুকু, এই জ্ঞান না। এখন যে টপিক্সে কথা বলছি সেটার উত্তর দাও। তো আমার প্রশ্ন হচ্ছে, সরকার কে? সরকারের মালিক কে? সরকারের মালিক কে? কমেন্ট করুন। সরকার মানে কি, সরকারের মালিক কে, এখানে কমেন্ট করে আমাকে জানান। কে সরকার আর সরকারের মালিক কে? আর সরকারের জমি মানে কার জমি? বলুন। এই তিনটে প্রশ্নের কথা বলুন। হ্যাঁ তো ভাই, বুলডোজার এনআরসির জন্য চলছে না, বুলডোজার এনআরসির জন্য চলছে না, এটা অন্য কারণ আছে, তুমি শুনে নাও আগে। আমি আজকে যে বিষয়টা বলছি সেটা এনআরসির সাথে বুলডোজার চালানোর ব্যাপারটা বলছি না। আমি বলছি বুলডোজার যে চলছে সেটা লিগেল না ইলিগেল, এনআরসি ফেনআরসি ভুলে যাও, লিগেল ইলিগেল ভুলে যাও ভাই। মাথায় বুদ্ধি একটু রাখো ভাই, ফালতু আমাকে ডিস্টার্ব করছো তুমি। আমি সবাইকে একটা আইন বোঝাতে এসেছি, একটা জিনিস বোঝাতে এসেছি। তোমার জিনিসটা বোঝো, তোমার জ্ঞান এতটুকু, আমার এতটুকু, কিন্তু আমার এই জ্ঞানটা নাও, আরেকটু বেড়ে যাও। ঠিক আছে, যা বলছি আমার জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞানী নই, আমি যতটুকু জানি আমার অল্প বিস্তর জ্ঞান ভাই। তো সেটা নিয়ে আমার আজকে হঠাৎ মনে হলো যে আমার এটা নিয়ে এখন এই মুহূর্তে কথা বলা উচিত। সে আপনার মুসলমানদের ঘর ভাঙুক, মসজিদ ভাঙুক, হিন্দুদের ঘর ভাঙুক, মসজিদ মন্দির ভাঙুক, মন্দির ভাঙুক, ব্যাপারটা একই। ভারতের আইন সবার উপরে সমানভাবে বর্তায়। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই যে আপনারা বলেন সরকার, তো আপনাদের কাছে আমার প্রশ্ন, সরকারের মালিক কে? নাম্বার 1। নাম্বার 2, সরকারি জমি, সরকারি জমির মানে কি? আর সরকারি জমির মালিক কি? আমি জানতে চাই। আর এরপরে আমি আসছি আইনে। তো আপনারা জানেনই না সরকার মানে কি। যে যারাই 10, 12, 14 জন দেখছেন, আপনারা জানেন না সরকারের মানেটা কি।
সরকারের মানে হলো জনগণ। ইয়েস, হাসান আলী মল্লিক, নাও আই এম হ্যাপি যে তুমি আসল জায়গায় এসছো। সরকারের মালিক হলো আমরা, আমি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে সরকার, ঠিক আছে? আর সরকারে যারা সরকারি দল বলি আমরা, সরকারি দল, তাদের আমরা ভোট দিয়ে জিতিয়ে সরকারে পাঠিয়েছি। এখানে হিন্দিভাষী গুজরাটি মারোয়ারির প্রশ্ন নেই। আগে ভালো করে এই কথাটা ভালো করে বোঝো। হিন্দিভাষী গুজরাটি মারোয়ারি এগুলো নিয়ে কথা বলার অনেক সময় আছে, এগুলো আলাদাভাবে আসবো, প্রশ্ন নেই। ইমোশনাল কথা বলে লাভ নেই, বি প্র্যাকটিক্যাল। ইমোশনাল হয়ে বাঙালির এই দুর্দশা হয়েছে। তুমি হিন্দু হও মুসলমান হও, ওই তোমাদের অবস্থায় একই, সবারই, কিছু করার নেই। সব আমরা হরিদাস পাল, আমিও হরিদাস পাল, তুমিও হরিদাস পাল, আমরা সব হরিদাস পাল, সব জানতা হরিদাস পাল। আমরা সব জানতা, আমরা সবার উপরে হরিদাস পাল। বেশি বুঝি, বেশি বুদ্ধি, এই জন্য এই দুর্দশায় এসছি, কিছু করার নেই। তো সরকার হচ্ছে জনগণ। সরকারের মালিককে, সরকারের মালিক জনগণ, আপনি আমি। তো সরকারের মালিক জনগণ মানে কি? কেন জনগণ সরকারের মালিক? কারণ আমরা জনগণ সরকার বানাই। এই ভারতবর্ষের মালিক আমরা। এই ভারতবর্ষ চালানোর জন্য কিছু চাকর বাকর দরকার হয়। চাকর বাকর দরকার, যেমন আমি যখন চাকরি বাকরি করেছি, আমি চাকর হয়ে একটা কোম্পানিতে ঢুকেছি, আমি সেই কোম্পানির চাকর ছিলাম। পরিষ্কার বাংলায় চাকর। চাকরি করলে, চাকরি মানে চাকর মানে চাকরি, ঠিক আছে? যে কোনো কোম্পানিতে, সরকারি কোম্পানিতে চাকরি করি বা যেখানেই করি, আমি চাকর। তো আমি চাকরি করেছি জীবনের 10-12 বছর, তো আমি চাকর। তো আমাদের এই সরকারটা চালানোর জন্য কিছু লোকজন দরকার, মানে চাকরি দেব, চাকর বাকর। চাকরি আর চাকর বাকর, মানে চাকরি মানেই চাকর, চাকর মানেই চাকরি, চাকরকেই তো চাকরি দেওয়া হয়। তো আমরা ভোট দিয়ে কিছু লোককে পাঠিয়েছি যে চলো ভাই যাও, তোমরা যাও, তোমরা এই দেশটাকে ভালোভাবে চালাও। সমস্ত 140 কোটি জনগণ তো আর দেশ চালাতে পারবে না, অনেক ব্যাপার স্যাপার থাকে, অর্থনীতি, বিদেশ নীতি, হ্যাঁ, বেকার নীতি, রেলওয়ে নীতি, অনেক হাজার হাজার দপ্তর আছে, সব হিউম্যান রিসোর্স, সবকিছু চালানোর জন্য লোক লাগবে। তো কেউ কেউ মন্ত্রী হচ্ছে তাদের মধ্যে, তো তাদেরকে পাঠিয়েছি আমরা। সুতরাং আমরা হচ্ছে তাদের মালিক। এবার তাদের কাছে যে জমিগুলো, তারা বলছে যে সরকারি জমি আমরা উচ্ছেদ করছি, আমরা মালিক। আমরা একদলকে জিতিয়ে সরকারে পাঠিয়েছি, আমরা একদলকে জিতিয়ে বিধানসভায়, রাজ্যসভায়, লোকসভায় পাঠিয়েছি। এবার তারা মালিকদের ভোটে জিতে মালিককে বলছে তুমি আমার জমি খালি করো। মানে যে জমিতে তারা আছে, যে জমির মালিক তারা, কিন্তু সরকারে গিয়ে সেই লোকগুলো নিজেকে মালিক বানিয়ে বলছে এটা মালিক হচ্ছে আমি, আমার জমি খালি করো। আমার জমি মালিককে বলছে, মালিককে চাকররা বলছে যে আমার জমি খালি করো, এটা সরকারি জমি। আর আপনাদের মতো বেশ কিছু লোক ধেই করে নাচছে, বাবা মুসলমানদের উপরে বুলডোজার চলছে। আরে ভাই, ওটা শেষ হওয়ার পরে বুলডোজারের গতিপথ বদলে আপনার বাড়ি হবে। লিখে রাখুন, গত 10-15-20 বছরে যা যা বলেছি সব হয়েছে, তো হয়েছে। হ্যাঁ, এখন তো আর আমার উপরে কিছু বলে লাভ নেই, আমাকে গালিগালাজ করে লাভ নাই, বুঝলেন? কোনো লাভ নেই, কাম শেষ, কাম শেষ। বড় বড় বীরত্ব, তরোয়াল নিয়ে জয় শ্রীরাম, বীরত্ব শেষ, কিচ্ছু হবে না। তোমার ওই তরোয়াল ঘোরানোতে আর জয় শ্রীরামও তুমি বাঁচবে না। তোমার বাড়ির সামনে বুলডোজার আসবে, তোমাকে বাংলাদেশি বলবে, তুমি হরিদাস পাল, তুলে নিয়ে হয়তো তোমাকে কোন সময় নো ম্যানস ল্যান্ডেও ছেড়ে দিয়ে আসবে ভারতের সরকার, তুলে ছেড়ে দিয়ে আসবে নো ম্যানস ল্যান্ডে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তোমার পিছনে পিঠে কি বিজেপির স্ট্যাম্প আছে, জয় শ্রীরামের স্ট্যাম্প আছে? নেই ভাই, নেই। তো এই যে সরকার তার মালিকদের তার জমি থেকে উচ্ছেদ করছে, মানে আমি ব্যাপারটা ঠিক উল্টো হয়ে বলছি। সরকারি জমি তুমি বসে গেছো। আমি বলছি সরকারে পাঠিয়েছি আমরা,
যাদের আমরা চাকরি দিয়ে পাঠিয়েছি সরকার চালানোর জন্য, তারা পাওয়ার নিয়ে এসে, পুলিশ মিলিটারি নিয়ে এসে তাদের মালিককে তাদের জমির থেকে উচ্ছেদ করছে। আমি কি কথাটা ভুল বললাম? ভুল বললাম? ভারতবর্ষের আইনে একটা আইন আছে, এটাকে বলা হয় অ্যাডভার্স পজেশন। অ্যাডভার্স পজেশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, আগে যেটা সিআরপিসি আইপিসি ছিল, সেখানে একটা আইন আছে। সেই আইনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যাডভার্স পজিশন। ধরুন আপনি একটা প্রাইভেট বাড়িতে ভাড়া নিলেন, বা একটা প্রাইভেট বাড়ি দখল করে নিলেন, একটা প্রাইভেট বাড়ি বা জমি দখল করে নিলেন, প্রাইভেট, যার একটা মালিক আছে, আপনি দখল করে নিলেন বা রেন্টে নিলেন, রেন্ট, এবং সেখানে আপনি পিসফুলি 12 বছর এক নাগারে থাকলেন। 12 বছর, আইনের কথা বলছি, ভালো করে শুনবেন, কাজে দেবে। যারা বাড়ির মালিক তাদের জন্য কাজে দেবে। 12 বছর এক নাগারে একটা জায়গায় আপনি থাকলেন পিসফুলি, ভালো করে শুনবেন, পিসফুলি। হাসান আলী মল্লিক, আমি তোমার চাকর নই, আমি এখানে তোমার প্রশ্নের উত্তর দিতে আসিনি। তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, কোন টপিক্সে কথা বলতে চাও, আমি আলাদা একটা লাইভে আসবো, সেই লাইভে তুমিও এসো, কথা বলবো। আমি একটা অন্য টপিক্সে কথা বলছি, ডোন্ট ডিস্টার্ব মি। এবার এই অ্যাডভার্স পজিশনের আইনের যে রূপ, সেটা হচ্ছে, যদি আপনি 12 বছর এক নাগারে একটা জমি বা বাড়ি বা ফ্ল্যাট আপনার পজিশনে কবজায় রাখেন, দখলে রাখেন, আপনি ভাড়া নিয়েছেন, তাকে সময় মতো টাকা দিচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু কবজায় আপনার আছে, এটা যদি লাগাতার 12 বছর যদি আপনি এক জায়গায় থাকেন, তাহলে আপনি অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারেন কোর্টে গিয়ে। অ্যাডভার্স পজিশনের বলে আপনি মালিকানা ক্লেম করতে পারেন, এবং কোর্ট আপনাকে মালিকানা দেবে আফটার 12 ইয়ার্স। যদি আপনি এখানে প্রমাণ করতে পারেন আপনি পিসফুলি 12 বছর এখানে ছিলেন এক জায়গায়, আর এই 12 বছরের মধ্যে বাড়ির যে মালিক, সে আপনাকে ডিস্টার্ব দেয়নি, তার সাথে কোনো ডিসপিউট হয়নি, কোনো মামলা মোকদ্দমা হয়নি, ওই 12 বছরের মধ্যে যদি এরকম কিছু হয়, এই 12 বছর পেরোনো মানেই ওই জায়গার মালিকানা হক আপনার কাছে চলে আসতে পারে। হ্যাঁ, সেই জন্য আপনাকে কোর্টে যেতে হবে, অ্যাডভান্স পজিশন ক্লেম করতে হবে, তার প্রসেস আছে, ডকুমেন্টস, প্রমাণ, সাক্ষ্য, এগুলো সব দিতে হবে, এন্ড ইউ উইল বি দ্য অনার অফ দ্যাট প্রপার্টি। এবার আসি সরকারি জমি, প্রথমে প্রাইভেট গেল, এবার আসছি সরকারি জমির ক্ষেত্রে। ধরুন আপনি সরকারি জমিতে দখল নিলেন, একদম পরিষ্কার ভাষায় বলছি, আপনি সরকারি জমিতে দখল নিলেন, দখল ক্লিয়ার কাট দখল নিলেন। আজকে থেকে 30-40 বছর আগে আপনি দখল নিয়েছেন। এক মিনিট, জলের বোতলটা অনেকটা দূরে। তো আপনি ধরুন 30-40 বছর আগে আপনি দখল নিয়েছেন, বা 50 বছর আগে দখল নিয়েছেন। একটা সরকারি জমিতে আপনি বসে গেছেন, চাষবাস করছেন, ঘরবাড়ি বানাননি, হয়তো চাষবাস করছেন, অথবা আপনি চাষবাস করার পাশাপাশি একটা ঘরও বানিয়ে নিয়েছেন, এবং আপনি ওখানে 30 বছর অথবা 30 বছর থেকে বেশি সময় ধরে থাকছেন। জমিটা সরকারি, সরকার আপনার, সরকারের মালিক আপনি, জনগণ, আপনি ভারতীয় নাগরিক। জমি যে জমিতে আছেন সেটা সরকারি, মানে আপনারও এটার মধ্যে একটা অংশ আছে। এবার 30 বছর আপনি ওই জমিতে 30 বছর অথবা তার থেকে বেশি সময় থেকেছেন, এবং আনডিসপিউটেড থেকেছেন, আনডিসপিউটেড। এই 30 বছর সময় পর্যন্ত যদি আপনি আনডিসপিউটেড থাকেন ওখানে, যেখানে সরকারের তরফ থেকে কেউ এসে আপনাকে বাধা দেয়নি, আপনার উচ্ছেদ করেনি, আপনাকে বলেনি আপনি উঠে যান, আপনাকে কোনো নোটিশ দেয়নি, মানে যেটাকে আমরা বলি ক্লিয়ার 30 ইয়ার্স, এই 30 বছরে কোনো ডিসপিউট ক্রিয়েট হয়নি, কোনো নোটিশ দেয়নি। যদি কোনো নোটিশ দিয়ে দেয়, ধরুন আপনি 10 বছর আগে নোটিশ দিয়ে, মানে 20 বছর থাকার পর আপনি নোটিশ পেয়েছেন, তাহলে ওটা অ্যাডভান্স পজিশনটা ব্রেক হয়ে গেল।
অ্যাডভার্স পজিশনটা ব্রেক হয়ে গেল আপনার। তাহলে মানে সরকারি ক্ষেত্রে বলছি, প্রাইভেটের নিয়ম আলাদা, সরকারি নিয়ম আলাদা। আর 30 বছর যদি আপনি অবিসংবাদী কোন রকমের কন্ট্রোভার্সি ছাড়া থেকেছেন, কোন সরকারি ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ করেনি, লিগালি আপনাকে এসে উচ্ছেদ করার জন্য চেষ্টা করেনি, আপনাকে বলেনি চলে যান, ডকুমেন্টেড থাকতে হবে, মুখে বললেও হবে না। যদি সেরকম কোনো ডকুমেন্ট আপনাকে দিয়ে থাকে, অথবা সরকারের খাতায় এরকম কোনো ডকুমেন্ট থাকে যে অমুক আমাদের অমুক জমিতে জবরদখল করে আছে, সরকারি জমিতে আছে, ইলিগালি আছে, তাকে আমরা নোটিশ সার্ভ করেছি আর নোটিশের কপি ওদের কাছে রেখেছি, তাহলে হবে না। কিন্তু 30 বছর যদি অতিক্রান্ত হয় বা 30 বছর আপনি এক নাগারে থাকেন সরকারি জমিতে, তাহলে ওই জমির আপনি মালিকানা ক্লেম করতে পারেন অ্যাজ পার অ্যাডভার্স পজিশন অ্যাক্ট। এই অ্যাডভার্স পজিশন অ্যাক্টের আন্ডারে আপনি এই সরকারি জমির মালিকানা আপনার নামে করে দেওয়ার জন্য মহামান্য আদালতে যেতে পারেন। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার মহামান্য আদালতের কাছে যেতে পারেন, গিয়ে আপনি আপনার দস্তাবেজ, সাক্ষী, সবুত সব জমা করতে পারেন। ধরুন ওখানে আপনি জবরদখল করে থাকছেন 30 বছর, আপনি মিউটেশন করে ফেলেছেন আপনার নামে, সেখানে মিউটেশনের রিসিপ্ট এবং প্রত্যেক বছর মিউটেশন করেছেন, টাকা দিয়েছেন জমি, তার এগেনস্টে পয়সা দিয়েছেন মিউটেশনের। আর সরকারি জমি হয়তো মিউটেশন করতে পারেননি, হয়নি, সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রিসিটি কানেকশন নিয়েছেন এবং সেই বিল 30 বছর ধরে ইলেকট্রিকের বিল দিয়েছেন, জলের কানেকশন নিয়েছেন, 30 বছর ধরে সেখানে জলের কানেকশন আছে, সরকারি খাতায় আছে, অন্য যে কোনো রকমের সরকারি প্রমাণ যে এই জমিতে আপনি আছেন, আপনার কবজা আছে, আপনার দখল আছে। যদি আপনি সেই রকম কোনো ডকুমেন্ট আপনি গিয়ে কোর্টে জমা করে অ্যাডভার্স পজিশন অ্যাক্টের আন্ডারে মালিকানা চান, আপনি মালিক। কোর্ট থেকে তখন আপনাকে, সরকারকেও ডাকবে, ডেকে এই মালিকানা ট্রান্সফারের ব্যবস্থা করা সম্ভব। শুধু তাই না, আরেকটা কথা বলছি, punishing landowners who are negligent in protecting their property right. আপনি আপনার প্রপার্টি রাইট নিজের কাছে রাখতে পারেননি, সেই জন্য কোর্ট আপনাকে পানিশও করতে পারে। আপনি প্রপার্টি ওনার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রপার্টির মালিক, কোন একটা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট প্রপার্টির মালিক, আপনি আপনার প্রপার্টির পজিশন রাখতে পারেননি নিজের কাছে, সুতরাং সরকার আপনাকে পানিশও করতে পারে। সরকার এটাও বলতে পারে, মানে হাইপোথেটিক্যালি বলছি, এখন যেটা বলছি এটা জোক এ পার্ট, কিন্তু কোনোদিন হতেও পারে, বলা যায় না, এখন এটা জোক করছি। হয়তো মহামান্য আদালত সরকারকে বললো তুমি তো তোমার পজিশন রাখতে পারো নি, সুতরাং এত বছর ধরে জমিটা আছে, রক্ষণাবেক্ষণ করেছে, ওই জায়গা এখন ফুলে ফেপে উঠেছে, এখন তোমার জমিটা চাই কেন, ওকে আমরা ওর নামে জমি করে দিচ্ছি, এবং যেহেতু তুমি তোমার প্রপার্টি রক্ষা করতে পারোনি সেই জন্য তোমাকে আমরা প্যানালাইজ করছি, ওখানে একটা 5 স্টার বাড়ি, ওকে 7 BHK একটা বাড়ি বানিয়ে দাও। এটা যোগ করে বলছি, কিন্তু কোর্টের কাছে এরকম পাওয়ার আছে। তাহলে আমি যেটা আপনাদের বলছি, যারা খুব লাফালাফি করছেন সরকারি জমি তো উঠিয়ে দিতেই হবে, আরে বাবা, সরকার কে, মালিক কে? সরকারের মালিক আপনি, আমি, আমরা জনগণ। ওই মাটির মালিক আমরা জনগণ। সরকারে যাদের পাঠিয়েছি তারা কারা? তাদের চাকরি দিয়ে পাঠিয়েছি আমরা ভোট দিয়ে, আমাদের জমি বাড়ি, আমাদের সুরক্ষা সবকিছু করার জন্য। তারা যে জমি বলছে সরকারি জমি উচ্ছেদ করছে, সেই সরকারি জমিগুলোর মালিক কে? আপনি, আমি, প্রপোর্শনালি ভারতীয়রা, সবাই। তো সুতরাং সেখানে যদি 30 বছর যদি আমরা সেখানে পজিশনে থাকি, আমাদের যদি কবজা থাকে, আমাদের পজিশন থাকে, তাহলে সরকার আমাদের বিনা নোটিশে উচ্ছেদ করতে পারে না, কোর্টের রায় ছাড়া উচ্ছেদ করতে পারে না। কোর্টে যদি আপনি কেসটা আগে নিয়ে যান তাহলে আপনার ফেভারে আসবে, কিন্তু দেখা যাচ্ছে এখন কোর্টে কেস থাকা সত্ত্বেও সরকার জবর উচ্ছেদ করছে, কারণ জানে যে যদি জবর দখল মানে জোর জুলুম করে যদি উঠিয়ে দেওয়া না যায়,
তাহলে হাইকোর্ট থেকে বা কোর্ট থেকে সরকারের ফেভারে কিছু আসবে না, রায় আসবে না। বোঝা গেল? বেসিক্যালি এবার আরেকটা কথায় আসছে, ধরুন সরকারি জমি আপনারা আছেন 30 বছর ধরে, আপনি মামলা করেছেন, সরকারের এখন জমিটা দরকার কোনো একটা জনহিতকর কাজে। জনহিতকর কাজ কাদের জন্য? সরকারের কাজ কাদের জন্য করবে? আপনার আমার জন্য। সেই ক্ষেত্রে আপনার জবরদখল করা সেই খাস জমি নিয়ে নিতে পারে সরকার। শুধু তাই নয়, আপনি যদি কোনো একটা পাট্টা ল্যান্ডও যদি আপনার থাকে, আপনার নিজস্ব বাড়ি থাকে যার রেজিস্ট্রেশন আছে, মিউটেশন আছে, মানে লিগেলি যেটা আপনি মালিক, বাস্তু জমি, বাস্তু বাড়ি, ফ্ল্যাট, ওই এলাকার জমি বাড়িও কিন্তু সরকার নিয়ে নিতে পারে যদি সরকার চায়, সরকারের যদি দরকার হয়। সেটা হচ্ছে যে কোনো জনহিতকর কাজে ইমার্জেন্সি অ্যাক্টের আন্ডারে এগুলো নিতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু নিতে পারে মানে আপনাকে রাস্তায় বসাতে পারে না। আপনি 30 বছর ধরে আছেন, আপনাকে ঘরবাড়ি ভেঙে রাস্তায় যে বসিয়ে দিচ্ছে, এটা পারে না, এটা ইলিগাল, অমানবিক। আপনার রিহ্যাবিলিটেশন দিতে হবে। দিল্লিতে যে সমস্ত ঝুঁকি কেজরিওয়ালের সময় ভাঙা হয়েছে, কেজরিওয়াল তাদের জন্য বিল্ডিং বানিয়েছে, বিল্ডিং, বড় বড় 5 স্টার বিল্ডিং, ছোট ছোট রুম দিয়েছে, লিফট টিফট লাগানো, সেখানে তাদেরকে দিয়েছে জায়গা। এবার তাদের সমস্যা হচ্ছে ওখানে একটা ছোট্ট জায়গা, ওদের পরিবার 5 জনের, আবার বস্তিতে ফিরে আসে। তো তারপরে ডিমোলিশন হয়েছে, ওগুলো বিতর্কিত বিষয়, ওই জায়গায় যাব না। আমার হিসেবে প্রত্যেকটা পরিবারকে তাদের জনসংখ্যার নিরিখে পুনর্বাসন দিতে হবে। এটা আমাদের ভারতের সংবিধানের একটা অনেক বড় অংশ। কাউকে কোনো ধরনের পুনর্বাসন না দিয়ে আপনি উচ্ছেদ করতে পারেন না। তো আমার এই সমস্ত আজকের আলোচনাটা এই অ্যাডভার্স পজিশন নিয়েছিল। মন্টু দাস, তুমি যে প্রশ্ন করছো 12 বছর দখল করে আমি সরকারের জমিতে আছে, কি করে প্রমাণ কিভাবে দেব? যদি তোমার ইলেকট্রিসিটি বিল থাকে, যদি তোমার জলের কানেকশনের থাকে, বা অন্য কোনো ওইখানে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছু যদি তোমার ওই অ্যাড্রেসে তোমার বা তোমার বাবার থাকে, এবং তোমরা দীর্ঘদিন থেকে যদি ওখানে থাকো, 12 বছর ধরে থাকো, হ্যাঁ 12 বছর ধরে থাকো, 12 বছর ধরে আছো লাগাতার, তার আশেপাশের কিছু লোক তোমার সাক্ষী হিসাবেও থাকে, go to court, apply for a adverse position, এটাকে বলে অ্যাডভার্স পজিশন অ্যাক্ট। এই অ্যাডভার্স পজিশন অ্যাক্টের আন্ডারে তোমরা এই জমির মালিক হতে পারো, কিন্তু এটা নিয়ে মামলা লড়তে হবে এবং অফিসিয়ালি তুমি মালিকানা হয়ে যাবে। যাক, ভালো থাকবেন। বাকি অনেকেই এসে আমার এখানে বলে আসামের এনআরসি নিয়ে কিছু হয়নি। তোমাদের চামড়া উঠবে, তুমি আসাম বলো আর ভারতবর্ষের যে কোনো জায়গায় বলো, এই যে মিথ্যাচার করছো, এই যে তোমরা মিথ্যাচার করছো এনআরসি নিয়ে, কারণ আমি শুরুর থেকে একটা কথাই বলেছিলাম যে এনআরসি ইজ অনলি ফর দ্য বেঙ্গলিস, বাঙালিদের জন্য এনআরসি। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ, বাঙালি নাস্তিক শুরুর থেকে বলছি। আমি আইন পড়া লোক, আইনের একটা লাইন পড়েছি, এবং আমি নির্দ্বিধায় বলে আই এম দ্য এক্সপার্ট অফ এনআরসি অ্যাক্ট। পরিষ্কার কথা, আমাকে কেউ এনআরসি, সিএএ, এনপিআর এগুলো নিয়ে কেউ জ্ঞান দিতে এসো না। আমি এগুলো নিয়ে পিএইচডি করেছি, 23 বছর এগুলো নিয়ে কাজ করেছি। আপনাদের সকলের ঘুম ভেঙেছে 2016-তে, 2019-এ। আমি সেই 2001 থেকে এগুলো নিয়ে কাজ করছি। দিল্লিতে 2001, 2, 3, 4, 5 আমার ধর্ণা আছে, ওখানে ধর্ণা করেছি, ওখানে যন্তর মন্তরে, তার সমস্ত প্রমাণ আছে এনআরসি এনপিআর নিয়ে। আপনারা ঘুমোচ্ছিলেন মশাই, আর এই সমস্ত ডায়লগ এখানে দিতে আসবেন না আমাকে যে আমার মুখ্যমন্ত্রী ভালো, তোমার মুখ্যমন্ত্রী খারাপ। হরিদাস পালেরা, তোমাকে তুলে বাংলাদেশে ডিপোর্ট করবে। ওয়েট ফর দ্যাট টাইম। মুসলমানদের ভাঙছে, মুসলমানদের তুলছে, ওয়েট। এখন ওদের টাইম চলছে, তোমার টাইম আসবে। হিন্দিতে একটা কথা আছে না, আপনা টাইম ভি আয়েগা। আয়েগা ভাই, তোমারা টাইম আয়েগা। তোমরা খুব হিন্দি করো তো আজকাল বিভিন্ন রাজ্যে, বাঙালি হয়েও। তো তোমার টাইম আসবে, তুমি ভেবো না, চিন্তার কিচ্ছু নেই। চন্দন চ্যাটার্জি যা বলে, আমি ত্রিকালদর্শী মহাপুরুষ না যে আমি চোখ বন্ধ করে সব দেখছি। আমি ওই বায়োলজিক্যাল না, আমি নন বায়োলজিক্যাল আর বায়োলজিক্যাল না, আমি মানুষ। আমার চোখ, কান
আর ব্রেন খোলা। আমার মাথায় একটা ব্রেন আছে, এখানে গরু গোবর নেই আর গোমূত্র পান করি না। আমি এই জিনিসগুলো এবং এই যে ট্রেন্ড যা চলছে, কেন হচ্ছে, কি হচ্ছে, ওটার ভেতরে ঢুকে যাই, ঢুকে আমি স্টাডি করি। সেই 2001 থেকে আমার, তখন তো আর ফেসবুক ছিল না, আমার বিভিন্ন পত্র পত্রিকায় আমার স্টেটমেন্ট আছে, সব আছে আমার কাছে কাটিং। চিন্তা করবেন না, এগুলো নিয়ে ভাববেন না, হাওয়াবাজি আর সব আছে আছে রেখেছি গুছিয়ে। সেই আসামের শিলচর থেকে যখন আন্দোলন শুরু করলাম সব আছে। তো যারা বলছেন এখানে আমাকে এসে, আমার আসামের মুখ্যমন্ত্রী ভালো, বাংলার দেখো ফরিদাস পাল, তোমারও টাইম আসবে, তুমি অপেক্ষা করো, তোমার টাইম আসবে। এখন তোমার টাইম আসেনি, কারণ একসাথে ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল একসাথে হয় না, ওটা 1 by 1 ঠিক আছে। 19 লক্ষ লোককে এনআরসি থেকে বার করেছে আসামে, 12 লক্ষর উপরে অ্যাজ পার মিডিয়া রিপোর্ট হিন্দু। সুতরাং ভাষণবাজি আমাকে দিতে এসো না, আমাকে দিতে আসো না। রাকেশ রায়, আমি কারোর 2 পয়সা ঠকাইনি, কাউকে লুটিনি, আর কাউকে বলি না আসো আমার সাথে আন্দোলনে চলো, আর কাউকে বলি না আসো আমার ঘর চালাও, কোন রাজনৈতিক দলকেও না। আর তোমার মতো ছোট লোক মির্জাফর, বাঙালি জাতির মস্ত বড় যে দালাল, হিন্দি উর্দুর দালাল, তোমাকেও আমরা বলিনি কোনদিন আমার এখানে আসো, তোমাকে বলিনি আমার লাইভ শোনো। আমার লাইভে তারাই আসবে যারা জানতে চায় যে তাদের পেছনটা কিভাবে তোমরা মেরে দিয়েছো। বিজেপির দালালি করে, বিজেপির পা চেটে তোমরা একটা জাতির ধ্বংসের অংশীদার হয়েছ। তোমরা এই জাতির ধ্বংসলীলা যেটা শুরু হয়ে গেছে অলরেডি, দেশ জুড়ে হয়ে গেছে, তার অংশীদার তোমরা। তোমরা বাটপার শুধু না, তোমরা মির্জাফর, তোমরা এই জাতির সবথেকে বড় অপরাধী। এই অপরাধের ক্ষমা নেই, আর এই অপরাধের বিচার এই জাতি করবে, সময় আগত। ধন্যবাদ।